মিডনাইট হরর স্টেশনে আজ এক বিশেষ অতিথি উপস্থিত থাকবেন, তবে সশরীরে নয়, বলতে পারেন সশব্দে। ভদ্রলোকের নাম ধাম যে ঠিক কী তা আমিও জানি না, তবে তার পেশাটা ভারী অদ্ভুত। সেটার ব্যাপারেও তিনি নিজেই না হয় বলবেন, তাই আজ তার হাতেই গল্প শোনানোর দায়িত্ব সঁপে দিয়ে আমি বিদায় নেব। চলুন তাহলে শুনে ফেলা যাক মিডনাইট হরর স্টেশনে আজকের গল্প, আভাস। এই যে এতক্ষণে আপনাদের আসার সময় হলো, সেই আধ ঘন্টা হলো এক নাগারে অপেক্ষা করে চলেছি আমি। সত্যি কথা বলতে কি, পাঞ্চুয়ালিটি বলে ব্যাপারটা একেবারেই নেই আপনাদের মধ্যে। দেখুন, আমি কাজের মানুষ, সারাদিন কাজের পর বন্ধু বান্ধব এমনকি নিজের পরিবারের সাথে কাটানোর মতো সময় জোগাড় করতেও হন্যে হয়ে উঠি। তাও আজ আপনাদের এখানে ডেকে পাঠিয়েছি, তার একটা ভয়ানক কারণ আছে। এমনিতে আমি ঠিক কি কাজ করি তা আপনারা অনেকে জানেন, তবু জনসাধারণের সুবিধার্থে বলেই রাখি। আমার কাজ হলো অনেকটা পুলিশের মতো, তবে সাধারণ চোর ছ্যাঁচড় আমি ধরি না। আমার গোয়েন্দাগিরি চলে নির্জীব স্টোরেজের উপর, বুঝলেন না? আচ্ছা, খুলেই বলি যে সাইবার ক্রাইমগুলো আজকের বাজারে উত্তর বেড়ে চলেছে, তার মধ্যে একটা হলো অনলাইন ডেটার জালিয়াতি। মানে ধরুন, এক ভদ্রলোক এসে আপনাকে বললো যে সে ভারতীয় অমুক ভুতুড়ে প্যালেসে ঘুরতে গিয়ে এমন একটা ছবি তুলেছে যাতে নাকি প্যালেসের ভূত বাবা জীবন সশরীরে ধরা পড়েছে। আর 5টা পারিবারিক ছবির মতোই সাধারণ একটা রঙিন ফটোগ্রাফ, কিন্তু তার উপরের দিকের কোণেই আবছা একটা মুখের আভাস। আসল ছবিটা যে একবার শাটার ফেলেই তোলা তাতে সন্দেহ নেই, কিন্তু তারপর সস্তার বাহবা আর বিস্ময় কুড়াতে ভদ্রলোক আবছা মুখটা বাইরে থেকে এনে বসিয়েছেন। একসময় ফটোটা জাল না সত্যি সেটা বের করা বেশ কঠিন ছিল, তবে এখন ক্যামেরার উন্নতির যুগে আর আমাদের মতো ধুরন্ধর গোয়েন্দাদের হাত যশে এ ধরনের সস্তা জালিয়াতি সহজেই ধরে ফেলা যায়। কিন্তু এ তো গেল ছবির কথা, তাবৎ বিশ্বের বহু মানুষ নাকি মৃত প্রেতাত্মাদের গলা পর্যন্ত রেকর্ড করে ফেলেছেন। একে ইংরেজিতে বলে ইলেকট্রনিক ভয়েস ফেনোমেনা। আধুনিক গবেষণায় দেখা গেছে তার বেশিরভাগই ভুয়ো এবং জাল। না, আপনাদের ভয় পাওয়ার কারণ নেই। এই বেশিরভাগের বাইরে যেগুলো তাদের জাল বলে শনাক্ত করা যায়নি বটে, কিন্তু তার মানেই তো এই নয় যে সেগুলো সত্যি তিনাদের গলা। আচ্ছা, এইসব তাত্ত্বিক কথা বলার জন্য আপনাদের ডেকে আনিনি আমি, জান। আসলে কারণটা হলো এইটা, এই যে চিনতে পারছেন তো, আপনার আমার ছোটবেলার একাংশ জুড়ে থাকা সেই কম্প্যাক্ট ক্যাসেট, সেই যে আয়তাকার শরীরের মাঝে দুটো ফুটো, ভিতরে ম্যাগনেটিক টেপ জড়ানো। সেটা কখনো কখনো জট পাকিয়ে গেলে সেই ফুটোর ভিতর পেন্সিল ঢুকে আবার সোজা করে নিতে হতো। কাল সকালে এই ক্যাসেটখানা এসে পৌঁছেছে আমার হাতে। কিভাবে এসেছে সে আর এক গল্প। ইতিমধ্যে আমি কিন্তু বার দুয়েক শুনে ফেলেছি আস্ত ক্যাসেটখানা। এতে যা আছে সেটা আপনাদের শোনানোর জন্যই এখানে ডেকে এনেছি। না, গান এতে নেই, আছে গলা। ব্ল্যাঙ্ক ক্যাসেটে নিজের গলার রেকর্ড করেছে কেউ। সে যা বলতে চেয়েছে তা রীতিমতো ভয়ানক। সব থেকে আশ্চর্যের হলো, ভয়ঙ্কর কিছু ঘটবার ঠিক আগে, না তা আগে থেকে বলে দিয়ে আপনাদের অভিজ্ঞতার মজা নষ্ট করতে চাই না। এই ক্যাসেট প্লেয়ারে ঢোকালাম, এই টিপে দিলাম প্লে বাটন। আপনারা মন দিয়ে শুনতে থাকুন, কারো তাড়া নেই তো। ক্যাসেটটা কিন্তু মিনিট 20 বেশি নয়। যে কথাগুলো আমি বলতে চলেছি তা হয়তো কেউ শুনবে না কোনোদিন, কারণ কাল সকালে এই টেপ কাউকে হস্তান্তর করার মতো অবস্থায় আমি থাকবো না। না, মৃত্যু নয়, তার চেয়েও কোনো গভীর অন্ধকারে আমাকে টেনে নিয়ে যাবে সে। তার নিজের দলে টেনে নেবে আমাকে। তাও আমি চেষ্টা করব আজ রাতের সমস্ত অভিজ্ঞতা কাউকে জানাতে। এই অবস্থায় অনেক দৌড়াদৌড়ির পরে এক জার কেরোসিন জোগাড় করতে পেরেছি।
তাই দিয়ে আগুনে জ্বালিয়ে ফেলবো বাড়িটা। এ বাড়ির সব কিছু অভিশপ্ত, এমনকি বিরাট জানলাগুলো দিয়ে যে বাতাসটা ভিতরে ঢোকে সেটাও মানুষের হৃৎপিণ্ডে একটু একটু করে ঢেলে দেয় অভিশাপের বিষ। যে প্রশ্নের উত্তর জানতে এসেছিলাম এখানে, তা আর জানতে বাকি নেই আমার। এ বাড়িতেই তারা আছে, এখনো ওই ঘরে। আজ বিকেলে বাড়ির দরজা পেরোনোর পর থেকেই আমার উপর নজর রাখছে সে। গ্রীষ্মের বিকেলে কালবৈশাখী আসবে এরকম একটা আভাস আগে থেকেই জানিয়ে রেখেছিল আকাশটা। আমি সাইকেল রিক্সা থেকে নামতেই আর রাগ ঢাক না করে মুষলধারে বৃষ্টি নামলো, সেই সাথে সনসনে ঠান্ডা হাওয়া। হাতের ব্রিফকেসটা কোনো রকমে বাগিয়ে ধরে দরজা পেরিয়ে ভিতরে এসে ঢুকলাম আমি। রিক্সাটাও ফেরার পথ ধরল। ঝমঝমে বৃষ্টি চারিদিক ঝাপসা করে দিয়েছে, তাও যতদূর দেখা যায় বাড়িটা দোতলা। পকেট থেকে মোবাইল ফোনটা বের করে হতাশ হলাম, জলে ভিজে অকেজো হয়েছে সেটা। একটু দূরেই একটা চায়ের দোকানের ঝাঁপ তোলা আছে, তবে দরজার ভিতরে লোকজন বসে আছে কিনা বোঝা গেল না। পকেট থেকে চাবি বের করে বাইরের দরজাটা খুলে ফেললাম, সাথে সাথে পুরনো জমাট বাঁধা বাতাস এক ছুটে আমার কানের পাশ দিয়ে বৃষ্টির অঝোর ধারার দিকে ছুটে গেল। ঘরের ভিতরে তাকিয়ে খানিকটা মজাই লাগলো আমার। এমন পরিপাটি সাজানো বাড়িকে হানা বাড়ি বলে জাহির করা একরকম নৈতিক অপরাধ। নেহাত ফোনটা খারাপ হয়েছে, নাহলে এক্ষুনি ফোন করে দু কথা শুনিয়ে দিতাম সুপ্রতিমকে। অবশ্য সে নিজেও জানে ঝোঁকের মাথায় বাজি ফেলে নগদ 10,000 টাকা হারতে চলেছে। আগে থেকে সেটা আঁচ করে আমাকে একরকম আটকানোরই চেষ্টা করেছিল, কিন্তু কোনো লাভ হয়নি তাতে। ভূতে আমি বিশ্বাস করি না, এবং তার থেকেও বেশি অবিশ্বাস করি সুপ্রতিমকে। তো সে যখন বলেছে এ বাড়ির আনাচে কানাচে প্রেতার তারা টহলদারি করে বেড়ায়, তার মানে সেটা আরবান মিথ ছাড়া আর কিছুই নয়। ব্রিফকেস মাটিতে নামিয়ে রেখে বাইরের দরজাটা বন্ধ করে দিলাম আমি, আর সাথে সাথে আবার সেই পুরনো জিনিসের গন্ধটা জমাট বাঁধল ঘরের ভিতরে। একতলায় জানলার বালাই প্রায় নেই বললেই চলে, অবশ্য বেশিরভাগ সময়টাই আমার দোতলায় কাটানোর কথা। সিঁড়ি দিয়ে উঠে দুখানা ঘর পড়ে, তার মধ্যে বাঁ দিকেরটা আমার লক্ষ্য। সেই দিকেই এগিয়ে গেলাম আমি। প্রত্যেক হানা বাড়িরই একটা ইতিহাস আছে, তেমন কিছু না থাকলে একটা সাধারণ দোতলা বাড়ি সম্পর্কে গুজবই বা রটবে কেন? এ বাড়িরও তেমন একটা ইতিহাস আছে। বলা বাহুল্য, সেই ইতিহাসের বেশিরভাগটাই আমি শুনেছি সুপ্রতিমের কাছ থেকে। ইতিহাস বলে বলছি বটে, কিন্তু ঘটনাটা বছর 25 আগের। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে হঠাৎ একটা জিনিস চোখে পড়তেই দাঁড়িয়ে পড়লাম আমি। একটা ছবি, ঠিক ছবি বললে ভুল হবে, বলা যায় একটা কাঠের ফ্রেম। যেন কেউ ভিতরের ছবিটাকে ছুরির ডগা দিয়ে ফালা ফালা করে চিড়েছে। মানে ভিতরের ছবিটা ঠিক কি ছিল সেটাই চোখে পড়ছে না। শুধু এটুকু বোঝা যায় মাঝ বয়সী একজন মানুষ, ওরা একটা হাত চেয়ারের উপর রেখে দাঁড়িয়ে আছে। ক্যামেরার প্রথম জীবনে এই রকম পোজে ছবি তোলার একটা হিড়িক ছিল বটে, কিন্তু সে যাই হোক, ছবিটাকে এরকম ফালা ফালা করে কাটারই বা কি দরকার? আর কাটার পরে সেটাকে আবার ফ্রেমের ভিতরে ঢুকিয়ে রাখারই বা উদ্দেশ্য কি? বিশেষ করে মুখ চোখ যখন দেখা যাচ্ছে না। যাই হোক, ব্যাপারটাকে মন থেকে সরিয়ে বাকি সিঁড়িটা উঠে এলাম আমি। বাঁদিকের ঘরের দরজাটা চোখে পড়তেই মনটা খুশি হয়ে উঠল। এই ঘরে একটা রাত কাটাতে পারলেই সুপ্রতিমের দর্পচূর্ণ আর আমার নগদ 10,000 টাকা, দুই পাখি এক ঢিলেই অক্কা পাবে। এগিয়ে এসে দরজায় হাত রাখতেই কেমন যেন খটকা লাগলো আমার। একটু আগে সিঁড়ি দিয়ে ওঠার সময় কিছু একটা ঘটেছে।
ছবিটার দিকে তাকিয়ে এতটাই মশগুল ছিলাম যে ব্যাপারটা খেয়াল করিনি, বা করলেও এই মুহূর্তে আর মনে পড়ছে না। কোনো শব্দ না, আর মনে করতে পারছি না। ঘরে আসবাবপত্র বলতে শূন্য। দু এক কোণে বহু বছর আগের খবরের কাগজ আর নানা রকম প্যাকেটের টুকরো ছড়িয়ে আছে। ভিতরে ঢুকে ঘরের জানলাগুলো খুলে দিলাম আমি। এতক্ষণে বৃষ্টি খানিকটা ধরে এসেছে। আশেপাশের বাড়িঘরগুলো চোখে পড়ল। এই জায়গায় নাকি অনেক বাড়ি এরকম ফাঁকা পড়ে থাকে। জানলা দিয়ে স্যাঁতস্যাঁতে ভেজা রোদ এসে পড়ল ঘরের মেঝেতে। আর সাথে সাথে একটা বিশেষ জায়গায় চোখ চলে গেল আমার। তার মানে এই সেই রক্তের দাগ, যা আজ 20 বছরেও নাকি মোছা যায়নি। ঘরের সিমেন্টের মেঝে জুড়ে মানচিত্রের নদীর মতো রক্তের দাগ এঁকে বেঁকে দরজার দিকে চলে গেছে। বহু বছর আগের এক ভয়ানক অভিশপ্ত রাতের স্মৃতি বহন করছে দাগগুলো। সেটা দেখতে দেখতেই মনে মনে বাড়ির ইতিহাসটা আর একবার ঝালিয়ে নিলাম। প্রায় বছর 25 আগে পূর্বতন মালিকের কাছ থেকে বাড়িটা কিনে নেন আলফ্রেড কামিন নামে এক ইংরেজ সাহেব। সপরিবারে এসে বসবাসও করতে থাকেন। পরিবার বলতে 2 কন্যা সন্তান আর স্ত্রী। কন্যা দুটির মধ্যে ছোটটির বয়স তখনও সম্ভবত 8 পেরোয়নি, বড়টি বছর 15-র কাছাকাছি। তো এই কামিন সাহেব স্থানীয় ভাষা ভাঙা ভাঙা বলতে পারলেও তার বউ মেয়ে সদ্য বিলেতের মাটি ছেড়ে আসা মেম সাহেব। এখানকার লোকজনের সাথে তাদের তেমন একটা ভাব ভালোবাসা ছিল না। তার উপর নাকি পাড়ার নানা অনুষ্ঠানে মাইক বাজানো নিয়ে পাড়ার লোকের সাথে বিবাদে জড়িয়ে পড়েন কামিন সাহেব। এমনকি তার মাতৃভাষাতে নিগের টিকার বলে গালাগালিও দেন। স্বভাবতই পাড়ার লোক এতে খাপ্পা হয়ে পড়ে, অথচ সামনাসামনি কিছু বলারও সাহস পায়নি কেউ। তো এইসব ঝুট ঝামেলার কিছুদিন পরে সাহেবের বাড়িতে মাঝরাতে ডাকাত পড়ে। দা, ছুরি, শাবল এইসব গ্রাম্য অস্ত্রশস্ত্র নিয়ে দরজা ভেঙে ঢুকে পড়ে তারা। মানুষ খুন করার উদ্দেশ্য হয়তো ছিল না, টাকা পয়সা নিয়েই কেটে পড়তো। কিন্তু সাহেবের গো একটি পয়সাতে হাত দিতে দেবেন না তিনি। ফলে শুরু হয় মারপিট। তাই দেখে সাহেবের মেয়ে বউও তারস্বরে চিৎকার করতে থাকে। কচি থেকে বুড়ো সে রাতে গ্রামে এমন একটা মানুষ ছিল না যে সেই চিৎকার শোনেনি। কিন্তু এই শোনা অবধি, ডাকাতের ভয়ই হোক আর সাহেবের উপর মনের ঝাল মেটাতেই হোক, মৃত্যু চিৎকার স্তব্ধ না হয়ে আসা অবধি বাড়ির ত্রিসীমানা পেরোয়নি কেউ। ডাকাতেরা একে একে 4 জনকেই খুন করে। সম্ভবত তারাও বুঝতে পেরেছিল যে গ্রামের লোক সাহায্য করতে আসবে না। সময় নিয়ে গোটা বাড়িটাই সাফ করে ভোর নাগাদ কেটে পড়ে তারা। সমস্যা কিন্তু হলো অন্য জায়গায়। ডাকাতরা কেউই পেশাদার খুনি ছিল না, একরকম ঝোঁকের মাথাতেই খুনগুলো করেছিল তারা। ফলে কোথায় ছুরি বসালে তাৎক্ষণিক মৃত্যু হবে সে জ্ঞান তাদের ছিল না। এলো পাথারি ছুরি রাখাতে মারা কেউই যায়। সবার মৃত্যু হয় ভোর রাতের দিকে, অবিরাম রক্তক্ষরণে। সকালে দোতলার এই বাঁদিকের ঘরেই মৃতদেহগুলো উদ্ধার করে পুলিশ। রক্তের স্রোত ততক্ষণে দরজা ছুঁয়েছে। সেই রক্তের শুকনো দাগ নাকি তারপর থেকে আর মোছা যায়। সুপ্রতিমের মতে সেদিন রাতে সাহেবের মেয়ে বউয়ের সেই আত্মচিৎকার নাকি এখনো তাড়া করে বেড়ায় বাড়িটাকে। অনেকে নাকি সেসব শুনেওছে। আমি অবশ্য এসে থেকে তেমন কিছুই দেখতে বা শুনতে পাইনি। দিব্যি চিংচাম নিরিবিলি একটা ঘর। পয়সা করি তেমন সুবিধা করতে পারলে না হয় আমি কিনে নেব। দাগগুলো ভালো করে পরীক্ষা করে দেখবো বলে মাটির ওপর হাঁটু গেড়ে বসে পড়লাম। এতদিনের পুরনো দাগ যে সহজে উঠতে চাইবে না তাতে আর আশ্চর্য কি। 7-5 ভেবে আমি উঠে পড়লাম। ব্রিফকেসটা খুলে বের করে আনলাম ভিনিগারের বোতলটা। পুরনো রক্তের দাগ তুলতে এর জুড়ি মেলা ভার।
সেই ভেবেই এত দূর বয়ে এনেছি বোতলটা। মাটির উপর খানিকটা ঢেলে দিলাম বোতল থেকে। খানিক দূরেই একটা ছেঁড়া কাপড় পড়েছিল, সেটা দিয়েই ভেজা জায়গাটা ঘষতে লাগলাম। ভূত বাবাজির অভিশাপ বোধ হয় ভিনিগার স্পর্শ করতে পারেনি, কারণ একটু একটু করে মাটি থেকে সরে যাচ্ছে কালচে লাল রংটা। জায়গাটা পাড়া গা বলে সন্ধে নামতে একটুও সময় লাগে না। জানলার দিক থেকে দুদণ্ড চোখ ফিরিয়েছ কি বাইরে অন্ধকার। একটু আগেই একটা বিষণ্ণ বিকেল পার করে সন্ধে নেমেছে। ভূতে আমি বিশ্বাস করি না এবং ভয়ও পাই না, কিন্তু দোতলার বাঁদিকের ঘরটায় বেশিক্ষণ থাকলে কেমন যেন খারাপ লাগে। ঘরের দেওয়ালগুলো যে ভয়ানক দৃশ্যের সাক্ষী থেকেছে তার ছবি যেন এখনো বুকে করে আগলে রেখেছে তারা। সারা দুপুর অক্লান্ত পরিশ্রম করে সমস্ত ঘর থেকে রক্তের দাগ তুলেছি আমি। কেমন যেন রোগ চেপে গেছিল। দাগটা উঠে যাওয়ায় ঘরটা খুশি হয়েছে কিনা কে জানে। আমি ঘরের দরজা ভেজিয়ে চলে এসেছি ডান দিকের ঘরে। সাথে গোটা 10 মোমবাতি এনেছিলাম। 2টো এ ঘরে জ্বেলেছি, একটা ও ঘরে। মজার কথা হলো এ ঘরে একখানা খাট পাতা আছে, ভাঙাচোরা কাঠের খাট। 2-1 দিন তার উপর শুলে একেবারেই হয়তো ভেঙে পড়বে, কিন্তু আমার তো মোটে একটা রাতের ব্যাপার। মাটিতে শুয়ে আমার মোটে ঘুম হয় না। ধীরে সুস্থে এগিয়ে এসে সেটার উপর একবার বসলাম আমি। না, আমার ওজন বইবার মতো শক্তি এখনো আছে বোধহয়। বিছানার একদিকে পিঠ এলিয়ে দিলাম আমি। মাথার কাছে 2টো মোমবাতি টিম টিম করে জ্বলছে। উল্টো দিকের দেওয়ালে আধখানা আলো করে রেখেছে তারা। হাতঘড়ির খচ খচ শব্দ, নিচ থেকে হালকা ঝিঝির ডাক ভেসে আসছে। বাকি সব নিস্তব্ধ। পকেট থেকে মোবাইল ফোনটা বের করলাম আমি। আপাতত আবার জ্ঞান ফিরেছে তার, তবে নেটওয়ার্কের ভাড়ার শূন্য। একখানা ছোট দাঁড়ি 1 সেকেন্ডের জন্য জ্বলে উঠেই আবার নিভে যাচ্ছে। বিছানার তলা থেকে টুকটুক করে আওয়াজ হলো যেন। উঠে বসলাম আমি। ভূত তবে এসেই পড়লো শেষ পর্যন্ত। মনে মনে একটু হেসে নিলাম। এরকম যে হবে তা আগেই খানিক আন্দাজ করেছিলাম আমি। পাশ ফিরে শুতে যাচ্ছিলাম, এমন সময় আবার সেই আওয়াজ, একটু যেন জোরে, যেন বিছানার নিচ থেকে আমাকে ডাকছে কেউ। হাসিটা কোনো রকমে গিলে ফেলে বিছানা থেকে নিচে নেমে এলাম আমি। ছেঁড়া তোষকের আস্তরণ তুলে ধরে নিচটা দেখার চেষ্টা করলাম। আলো না থাকলেও বেশ বোঝা যাচ্ছে ভেতরে কিছুই নেই। বিছানা থেকে খসে পড়া তুলো জমাট বেঁধে ছড়িয়ে আছে। আমি আবার শুয়ে পড়তে যাচ্ছিলাম, কিন্তু তার আগেই মাথায় একটা বুদ্ধি খেলে গেল। এমনিতে ফ্যান চলছে না, তার উপর সারা বাড়ি ফাঁকা। এই অবস্থায় নানা রকম উটকো আওয়াজ কানে এসে মনকে চঞ্চল করে তুলবে। ব্রিফকেসের ভিতরে হাত চালিয়ে ইয়ারফোনটা খুঁজে নিলাম। নেটওয়ার্ক না থাকুক, অন্তত এইভাবেই কাজে লাগানো যাবে মোবাইলটা। ইয়ারফোনটা কানে গুঁজে আবার একই জায়গায় শুয়ে পড়লাম। যাক, উটকো আওয়াজের হাত থেকে অন্তত নিষ্কৃতি পাওয়া গেছে। গান শুনতে শুনতে হঠাৎ সিঁড়ির কাছে ছবিটার কথা মনে পড়ে গেল। যেভাবে ছবির মুখটার উপর ছুরি চালানো হয়েছে, দেখলেও কেমন যেন গা ছমছম করে। ডাকাতরাই ওই হাল করেছিল ছবিটায়, কিন্তু কেন? কথাগুলো ভাবতে ভাবতে তন্দ্রা এসে গেছিল। হঠাৎ মনে হলো কি যেন একটা বদলে গেছে। বন্ধ চোখের পাতাতেই অনুভব করতে পারলাম, হ্যাঁ, এতক্ষণ মোমের আলো চোখের উপর পড়ছিল, এখন শুধুই খুটখুটে অন্ধকার। তবে কি
মোমবাতিগুলো নিভে গেছে। চোখ বন্ধ করেই মাথা ঘোরালাম আমি। না, যেদিকে মোম জ্বলছিল সেদিকে তাকালে এখনো হলদে আলোয় ভরে যাচ্ছে বন্ধ চোখের পাতাটা। শুধু সামনে ফিরলেই অন্ধকার। তবে কি আমার মুখ আড়াল করে আছে কিছু? চোখ খুললেই উত্তরটা স্পষ্ট হয়ে যাবে, কিন্তু এতক্ষণে আমার গলা শুকোতে শুরু করেছে। হৃৎপিণ্ডে গরম স্রোত বইছে। খুব ক্ষীণ কয়েকটা মৃত নিঃশ্বাস অনুভব করলাম মুখের উপর। ধীরে ধীরে হাতটা উঠে এলো আমার। আস্তে আস্তে করে সেটা সামনে এগিয়ে দিতে লাগলাম। আমার মুখ যাই আড়াল করে থাকুক না কেন, হাতে তার ছোঁয়া লাগবে। একটু একটু করে হাত সরাতে লাগলাম আমি। না, এখনো কিছু লাগবে না, আর একটু সরানো। না, তার মানে বই নেই চোখের সামনে। মনে মনে একটু হেসে চোখ খুললাম আমি। চোখের সামনে থেকে সেই রক্ত জল করা মুখটা সরে যেতেই ঘরের দুটো মোমবাতি একসাথে নিভে গেল। কি ছিল ওটা তা আমি আর মনে করতে পারি না। মানুষের মুখ, ওই রকমই খানিকটা হতেও পারে। আকাশে জমাট কুয়াশার মতো অবয়ব, কপাল বেয়ে শিরা উপশিরার মতো রক্ত নেমেছে মুখে। ঘন নীল চোখের মণিতেও যেন গিয়ে মিশেছে সেই রং। কুপকুপে অন্ধকার দেওয়ালে পিঠ চেপে বসলাম আমি। এখনো এ ঘরেই যে সে আছে তাতে সন্দেহ নেই। তার ঘন নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছি এখন। বিছানার নিচ থেকে আবার সেই টুক টুক শব্দ। আবার আমাকে ডাকছে কেউ। আবার বিছানা থেকে নেমে পড়লাম আমি। মন বলছে এবার আর বিছানার তলাটা ফাঁকা থাকবে না। একপাশে ঝুলতে থাকা তোশকের আস্তরণ তুলে সেখানে তাকালাম। কি যেন একটা মোহ আঁকড়ে ধরছে আমাকে। বিছানার নিচের খুটখুটে অন্ধকারের দিকে কয়েক সেকেন্ড এক দৃষ্টে তাকিয়ে থাকলাম। না, এবারও কেউ নেই। উঠে দাঁড়ালাম। জানলায় চাঁদের রূপালি আলো এসে পড়েছে। খাটের অপর প্রান্তে আমার দিকে পিঠ করে বসে আছে একটি নারী মূর্তি। তার খোলা সোনালি চুল পিঠ ছাড়িয়ে বিছানার উপর এসে নেমেছে। মনে মনে কি যেন বলে চলেছে সে। এক পা করে সাবধানে দরজার দিকে এগিয়ে গেলাম আমি। সেটা খুলে ফেলতেই মনে হলো একটু একটু করে আমার দিকে পিছন ফিরে তাকাচ্ছে মেয়েটা। সেই নীল দুটো চোখ। ঘর থেকে বেরিয়ে এলাম আমি। একতলার কোনো একটা ঘর থেকে একটা সুর ভেসে আসছে। বাচ্চাদের ঘুম পাড়ানোর সুর, লুলাবাই। সরু প্যাসেজ দিয়ে হেঁটে বাঁ দিকের ঘরটার দরজায় এসে দাঁড়ালাম। আগের মতোই মোমবাতি জ্বলছে এখানে। দেখি দেখি কম্পমান তরল রক্তের মতো ছড়িয়ে পড়ছে ঘরময়। ভিতরে ঢুকতেই একটা
অদ্ভুত খেয়াল এসে ভর করলো আমার মাথায়। মনে হলো ঘরের চারটে দেওয়াল যেন টানছে আমাকে। সেই ভয়াবহ রাতে চারটে রক্তাক্ত অসহায় মানুষের চিৎকার আজও লেগে আছে দেওয়ালগুলোতে। তাতে কান রাখলে আজও শুনতে পাবো সেই আর্তনাদ। একটু একটু করে লোভ জেগে উঠছে মনের ভিতরে। শুনেই দেখি একবার, সে অভিশপ্ত রাতে গ্রামবাসীরা যা শুনেছিল। দেওয়ালে কান রেখে সেকেন্ড গুনতে লাগলাম আমি। না, কিচ্ছু শোনা যাচ্ছে না। দেওয়াল থেকে কান তুলে ছিটকে পড়েছিলাম ঘরের উল্টো দিকে। শক্ত কিছুর উপর এসে পড়ায় কোমরটা ভেঙে গেছে বোধহয়। কিন্তু এ ঘরে তো আসবাব কিছু ছিল না। বেশ বুঝতে পারলাম ঘরে এখন আর আমি একা নই। একটা বাচ্চা মেয়ের গলার আওয়াজ শুনতে পাচ্ছি। আজ রাতে লোলাবাই শুনে ঘুম আসবে না তার। কিসের উপর এসে পড়েছি হাতড়ে দেখার চেষ্টা করলাম। হ্যাঁ, একটা কাঠের চেয়ার। তো এ বাড়িতে আসার পর থেকে তো কোনো মুহূর্তে মনে পড়ে গেল। হ্যাঁ, দেখেছি ছবিতে। সিঁড়ির পাশের সেই ছবিটায় লোকটা যেভাবে দাঁড়িয়েছিল, এখন আমিও সেইভাবে দাঁড়িয়ে। আর সে ছবিটা তুলতে গেলে ক্যামেরাম্যানের যেখানে দাঁড়ানোর কথা, ঠিক সেখানে জমাট অন্ধকারের ভিতর থেকে ভেসে আসছে একটা হাসির শব্দ। একটু একটু করে সেটা এগিয়ে আসছে আমার দিকে। রক্তাক্ত, শীর্ণ, ঠান্ডা একটা শরীর। জ্যোৎস্নায় কিছু যেন চকচক করে উঠল। হ্যাঁ, একটা ছুরির ফলা। মাপের মতো চোখে তাকিয়ে আছে আমার দিকে। এখন সময় শেষ হয়ে আসছে। আমার নিস্তেজ হয়ে আসা শরীর থেকে খড়িত রক্ত আবার ভরিয়ে দিচ্ছে ঘরের মেঝেটা। ঠিক যে জায়গাগুলো মুছেছিলাম আমি, ক্রমশ ভরাট হয়ে যাচ্ছে সেগুলো। এ রক্তের দাগ মুছবে না। এ অভিশপ্ত নরকের রাত বারবার ফিরে আসবে বাড়িতে। এই দেওয়ালগুলো মৃত্যুহীন আর্তনাদ বুকে নিয়ে পাহারা দেবে চিরকাল। কি বুঝলেন? মানে বোঝার মতো তেমন কিছু নেই। সোজা কথা হলো, যখনই তেনারা এসে উপস্থিত হচ্ছেন তখনই ভদ্রলোকের গলা থেমে থেমে যাচ্ছে। ইভিপির জগতে অবশ্যই সব নতুন কিছু নয়। ভালো কথা, টেপটা শুনে যদি আপনারা ভয় পেয়ে থাকেন তাহলে জানিয়ে রাখি, আমি নিজে পরীক্ষা করে দেখেছি টেপটা একেবারেই ভেজাল। ওই যে বললাম, সস্তা টেনশন কুড়ানোর জন্য কোনো ফজকে ছেলের কারসাজি। আচ্ছা, বাড়ি আমার নাম বলে বললাম যে কারসাজি তো ফাঁস হয়ে যাবে। বাপ রে বাপ, একবার ভেবে দেখুন ব্যাপারখানা। এই জন্যই বলি, পরিত্যক্ত সিডি বা পেন ড্রাইভ জাতীয় জিনিস সম্পর্কে কৌতূহল না থাকাই ভালো। বেশিরভাগ সময় ওতে ভাইরাস থাকে। মাঝে মাঝে
আবার অন্য কিছুও থাকতে পারে। আচ্ছা, সত্যি করে বলুন তো, আপনারা ভাবছেন আমারও গলা থেমে থেমে যাবে? আরে না না, এখানেও সব কিছু নেই। এমা, সত্যি বলছি, আর বিশ্বাস করুন। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।